ওকে ওকে তো লাস্ট ভিডিওর মাধ্যমে আমরা শেষ করেছিলাম এর আগের চ্যাপ্টারটা, মানে ফার্স্ট চ্যাপ্টারটা, যেটার নাম ছিল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। প্রায় 7-8-9টা মতো ভিডিও চলে এসছে, জানি না ঠিক। এই চ্যাপ্টার আজকে ক্লাস টেনের জন্য ভিডিওটা 2 নম্বর চ্যাপ্টার শুরু হবে, যার নাম হচ্ছে সরল সুদ কষা। সরল সুদ কষা এবং এরপরে আছে চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, এটা সিম্পল ইন্টারেস্ট। সরল সুদ হোক বা জটিল সুদ হোক, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ হোক, সবার প্রথমে আমরা সুদ সম্পর্কে জানবো। সুদ হচ্ছে এক্সট্রা টাকা, তাই তো? মনে করি ব্যাংকে আমরা টাকা রাখি, মনে করছি 1000 টাকা রাখলাম, ব্যাংকে 1000 টাকা রাখলাম। আচ্ছা, ব্যাংকের উদাহরণ বেকার, ব্যাংকে টাকা বাড়ে না। মনে করি আমি এ নামে একটা ব্যক্তিকে, আমি পি নামে একজন ব্যক্তিকে, এ সবাই কমন বলে তাই পি বললাম, পি নামে একজন ব্যক্তিকে 1000 টাকা ধার দিলাম হচ্ছে 1000 টাকা। সে ব্যক্তি কি করলো, বললো যে আমি 2 বছর পরে ফেরত দিব। পি ব্যক্তি বললো 2 বছর পরে ফেরত দিব, 2 ইয়ার্স লিখেছি। 2 বছর পরে ফেরত দিলে নর্মালি যদি মূল্য বৃদ্ধি বা ইনফ্লেশন রেট দেখা যায়, বেশি গভীরে যাওয়া উচিত না, তাও বলে দিচ্ছি, ইনফ্লেশন রেট দেখা যায়, সেক্ষেত্রে 1000 টাকার মূল্য 2 বছর পরে 1000 টাকা থাকবে না, কাছাকাছি যদি ভালো করে দেখা যায় 1010 টাকা 1015 টাকার মধ্যে ঘোরাফেরা করবে। এই 1000 টাকার মূল্য 2 বছর পরে আজ থেকে ঠিক তার মূল্য 1010 টাকা অথবা 1015 টাকা কাছাকাছি এরকম হবে, 1010 টাকা। এখন ইনফ্লেশন রেট ভারতবর্ষে কমেছে, তো সেই দিকে যাওয়া উচিত না, সেগুলো আলাদা ক্লাসে না হবে কোনো দিন। 1010 টাকার মতো হবে। তো সেই ব্যক্তি, এই পি ব্যক্তি যদি আমাকে 1000 টাকা নেওয়ার বদলে 2 বছর পরে 1000 টাকায় রিটার্ন দেয়, তাহলে আমার ব্যবসা নাই হোক, পার্সোনালিও যদি দিই, তাহলে আমার লস হয়ে যাবে সে জায়গায়। লাভ তো দূরের কথা, লস হবে। তো আমি তাকে 1000 টাকা দিব কেন? লস তো করবো না। তাহলে যদি এটা বলা হয় যে 1010 টাকা নিব তার কাছ থেকে, তাহলেও লস হবে, কারণ সেই টাকাই ফেরত নিয়ে আমার লাভ কী হচ্ছে? তাই জন্য একটা এক্সট্রা টাকা এই ব্যক্তি আমাকে দিবে। বেশি জটিল করে বুঝিয়ে দিলাম, সব ভুলে যদি যাই তাহলে এটা বুঝছি যে 1000 টাকা যদি কারোকে আমি ধার দিই 2 বছরের জন্য, তাহলে সেই ব্যক্তির কাছ থেকে নিশ্চয়ই 1000 টাকা নিব না, মিনিমাম যাই হোক কিছু একটা রিটার্ন নিব। আচ্ছা, ইনফ্লেশনটা এক্সট্রা বুঝিয়েছিলাম, ইনফ্লেশনটাকে আমি স্কিপ করছি। 1000 টাকাটা বদলে একটা কিছু এক্সট্রা টাকা নিব, মনে করি আমি একটা 50 টাকা নিচ্ছি, তাহলে 2 বছর পরে আমি নিব কত? 1050 টাকা। এই যে 50 টাকাটা নিব, স্বাভাবিক ব্যাপার, 50 টাকাটা নিব, সেই এক্সট্রা টাকাটাকে বলছে সুদ। এক্ষেত্রে আমি সুদ নিব। যে ব্যক্তি টাকা ধার দিচ্ছে, অর্থাৎ আমি আর এখানে পিকে ধার দিয়েছি, তাহলে আমি হচ্ছে এখানে উত্তমর্ণ। আর যে ব্যক্তি টাকা ধার নিচ্ছে, অর্থাৎ এই পি হচ্ছে অধমর্ণ। আমি হচ্ছে কি উত্তমর্ণ, কারণ আমি টাকা ধার দিয়েছি। আর অধমর্ণ হচ্ছে যে টাকা নিয়েছে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আমি। উত্তমর্ণ অধমর্ণ সমস্যা নেই। এবারে সুদের অঙ্কটা যদি করি, সুদের একটা সূত্র আছে, সেটা করাবো। পার্সেন্টেজ আছে, একটা জিনিস হয়, ব্যাংকে গেলাম। আচ্ছা, এবারে ব্যাংক নিয়ে উদাহরণ দিচ্ছি। ব্যাংকে গেলাম, ব্যাংকে বললাম আমি 10,000 টাকা জমা রাখবো। ব্যাংক 10,000 টাকা নিয়ে নিল। ব্যাংক বললো সুদ দিব 4.5% করে, 4% দিচ্ছি। তাহলে ব্যাংক দিচ্ছে অ্যানুয়ালি, মানে বাৎসরিক 4% সুদ। বাৎসরিক, এই কথাটা গুরুত্বপূর্ণ, কারণ 1 বছরে 4%। যেরকম এখানে এই 2 বছরের জন্য 50 টাকা দিয়েছি, যদি 4 বছরের জন্য নিত তাহলে 100 টাকা দিত, ডবল হতো, সুদটা ডবল হতো। সেই হিসাবে বাৎসরিক বলছে। সুদের হার কত? 4% করে দিবে, ঠিক আছে? তাহলে সুদ কত বের করতে হবে, কত দিন রাখবো সেটাও ডিপেন্ড করবে। আমি যদি 2 বছর রাখি বেশি টাকা পাবো, যদি 10 বছর রাখি তার থেকে আরও বেশি টাকা পাবো, এই জাস্ট কথা। যাই হোক, যদি হিসাব করি অঙ্কতে ভালোভাবে, মনে করছি আমি কোন বিষয়ের উপর কত টাকা ফেললে কত দিনের জন্য কত টাকা সুদ পাবো, এরকম টাইপের একটা অঙ্ক হবে আমাদের, সরল সুদ কষার অঙ্ক। মনে করি পি টাকা জমা দিয়েছি, তাহলে আসল কত টাকা জমা দিলাম? পি টাকা জমা দিলাম ব্যাংকে, বা যে কারোকে ধার দিলাম পি টাকা। সে বললো কত টাকা দিবে, সে বললো সুদের হার যত টাকা করে দিবে সেটাকে বলছে সুদের হার। সেটা মনে করি, আরে ইয়ার
মনে করি আসল পি টাকা, আমি কারোকে ধার দিয়েছি পি টাকা, সুদের হার হচ্ছে, ফোকাস কোথায় পড়ছে, নিচেরটা পড়লে ভালো। ওকে, সুদের হার হচ্ছে R%, আর থেকে রেট অফ ইন্টারেস্ট থেকে হচ্ছে R%, সুদের হার হচ্ছে R%, এবং আমি সময়ের জন্য দিয়েছি কত, টি বছরের জন্য দিয়েছি, টি বছরের জন্য দিয়েছি, টি থেকে টাইম এসছে তাই সময় টি বছরের জন্য দিয়েছি। R% হচ্ছে বাৎসরিক। R% কথার অর্থ এই জায়গাটায় একটা মনে রাখতে হবে, সুদের হারটা বাৎসরিক, মানে বাৎসরিক 8 টাকা করে সুদ দিবে, পার্সেন্টেজ মানে 100 মধ্যে, প্রতি 100 টাকায় 8 টাকা করে সুদ দিবে। এখান থেকে যদি অঙ্ক করি, সুদ বের করাই, তাহলে 100, এই জায়গাটার উপর সব কিছু ডিপেন্ড করছে, এই জায়গাটার উপর ডিপেন্ড করছে। তাহলে 100 টাকায় 1 বছরে, 100 টাকায় 1 বছরে 8 টাকা সুদ দিবে, সুদ পাবো, এটা আমি পাবো, আমি দিয়েছি পিকে টাকা ধার দিয়েছি, আগের বারে বলেছিলাম এই পি সে পি আলাদা। তাহলে 1 টাকায় 1 বছরে সুদ পাবো কত, R/100 টাকা সুদ পাবো। তাহলে পি টাকা যদি আমি আসল দিই, তাহলে পি টাকায় 1 বছরে সুদ পাবো, বেশি পাবো, তাহলে R/100 গুণিতক পি টাকা সুদ পাবো। পি টাকা যদি দিই 1 বছরের জন্য, কিন্তু আমি 1 বছরের জন্য দিইনি, আমি দিয়েছি টি বছরের জন্য, তো যত বেশি সময়, আচ্ছা এখানে 1 টাকার জন্য যত সুদ পাবো, পি টাকা মানে তার থেকে বেশি টাকা অবশ্যই, তো বেশি টাকার জন্য বেশি সুদ পাবো। আর পি টাকা সেম টি বছরের জন্য যদি চলে, টি বছরে 1 বছরের জন্য যদি আমাকে কেউ যত টাকা রিটার্ন দিবে, বেশি সময় ধরে নিলে তো স্বাভাবিক ব্যাপার তাকে বেশি টাকাই দিতে হবে, কারণ আমি বেশি দিন তার কাছে আমার টাকা জমা রেখেছি। তাহলে আর গুণিতক পি গুণিতক টি/100 টাকা, এটা যদি সাজিয়ে না হয় P/T/100 টাকা, এটা হবে সুদ পাবো, সুদ পাবো। যদি আমি সুদকে ইন্টারেস্ট ধরি আই, অতএব সূত্র অনুযায়ী হলো কি আই সমান P/T/100, আই সমান P/T/100, পি মানে আসল টাকা প্রিন্সিপাল, আর মানে রেট অফ ইন্টারেস্ট সুদের হার, টি মানে সময় কত বছরের জন্য নেওয়া হয়েছে, আর আই মানে সুদটা, মোট সুদ আর সুদের হার মিশিয়ে ফেলা যাবে না। সুদের হার হচ্ছে প্রতি বছরে, সুদের হার হচ্ছে প্রতি বছরে, বাৎসরিক বা মাসিকও হতে পারে, সেটা বইতে উল্লেখ করে দিবে। তো সুদের হার হচ্ছে প্রতি বছরে নর্মালি দেয়, প্রতি বছরে 100 টাকার উপরে, পার্সেন্টেজ উপরে হিসাব হয়, তার মানে 100 টাকার উপরে কত টাকা সুদ দিবে প্রতি 100 টাকায়। আমি যদি 1000 টাকা দিই, তো 100 টাকায় যদি 1 টাকা দেয়, 1000 টাকায় 10 টাকা দিবে, এই হিসাবে অঙ্ক হবে। তো মেন যে এই চ্যাপ্টারের জন্য একটাই সূত্র, আই সমান P/T/100, এটা হচ্ছে সরল সুদ কষার সূত্র। অঙ্কগুলো নেক্সট চ্যাপ্টার থেকে শুরু করব।